সংরক্ষণের সমস্যা, প্রবলেম অফ রিটেনশন। স্মৃতির একটা মুখ্য অঙ্গ হলো সংরক্ষণ অর্থাৎ রিটেনশন। আমরা যা কিছু শিখি আমরা পরবর্তী সময় আমরা সেই জিনিসগুলো আমরা যদি দেখতে পাই আমাদের তখন সেই জিনিসটা আমাদের মনের মধ্যে এসে যায় এবং আমরা তখন বুঝতে পারি যে সেই জিনিসটা আগে দেখেছিলাম কিংবা সেটা একটা কোনোরকম অনুভব করেছিলাম, সেই যে পূর্ববর্তী যে অবস্থাগুলো আমাদের মনের মধ্যে সেগুলো থেকে যায়। এটাই হচ্ছে রিটেনশন বা বাংলায় যাকে বলা হচ্ছে সংরক্ষণ। অতীত অভিজ্ঞতাকে প্রতিরূপের আকারে সংরক্ষণ বা ধারণ করতে না পারলে স্মরণ ক্রিয়া সম্ভব হয় না। তাই স্মরণ ক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে অতীত অভিজ্ঞতা সেটাকেই আমরা কাজে লাগাচ্ছি। প্রশ্ন হলো অতীত অভিজ্ঞতা কিভাবে এবং কোথায় সংরক্ষিত হচ্ছে। আমাদের তো প্রত্যেকের মনেই এই ধরনের প্রশ্ন আসে যে আমাদের যে অভিজ্ঞতাটা হচ্ছে, আমরা যেটা দেখছি সেটা পরবর্তীকালে আমরা যখন কাজে লাগাচ্ছি আমাদের এই সংরক্ষণটা কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে। সংরক্ষণ কি মনের ক্রিয়া নাকি দেহের ক্রিয়া? আমাদের এইটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। এই প্রশ্নকে কেন্দ্র করে মনোবিজ্ঞানে দুটো প্রধান মতবাদ রয়েছে। প্রথমটা হলো শারীরবৃত্তীয় মতবাদ, ফিজিওলজিক্যাল থিওরি, আর নাম্বার 2 সেটা হলো মনস্তাত্ত্বিক মতবাদ, সাইকোলজিক্যাল থিওরি। এই দুটো মতবাদকে নিয়েই আজকে আমি ব্যাখ্যা করব। শারীরবৃত্তীয় মতবাদের আবার দুটো ভিন্ন রূপ রয়েছে। একটা স্থায়ী অচেতন মস্তিষ্ক স্পন্দন সংক্রান্ত মতবাদ, যেটাকে বলা হচ্ছে থিওরি অফ পার্মানেন্ট আনকনসাস সেরিব্রেশন, আর আরেকটা হলো স্থায়ী মস্তিষ্ক পথ সংগঠন সংক্রান্ত মতবাদ, যেটা থিওরি অফ পার্মানেন্ট সেরিব্রাল মডিফিকেশন। প্রথমেই আমি বলবো শারীরবৃত্তীয় মতবাদ, যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল থিওরি। এইটা আমাদের প্রথম জানা দরকার। মিল, কার্পেন্টার, জেমস এই সকল মনোবিজ্ঞানীগণ তারা এই শারীরবৃত্তীয় মতবাদের সমর্থক ছিলেন। তাদের মতে সংরক্ষণ কোনো মানসিক ব্যাপার নয়, দৈহিক ব্যাপার, বিশেষ করে গুরু মস্তিষ্কের ব্যাপার, অর্থাৎ যেটাকে বলা হয় ইংলিশে সেরিব্রাম, অর্থাৎ সংরক্ষণ ব্যাপারটা সম্পূর্ণ হবে সেরিব্রামের ব্যাপার। গুরু মস্তিষ্কের স্নায়ুমণ্ডলীর পরিবর্তন ফলে অতীত অভিজ্ঞতা সংরক্ষিত হচ্ছে, অর্থাৎ এখানে গুরু মস্তিষ্কটা এখানে ভাইটাল রয়েছে। গুরু মস্তিষ্কের যে স্নায়ুমণ্ডলীর পরিবর্তনের ফলেই অতীত অভিজ্ঞতা সেখানে সংরক্ষিত হচ্ছে। শারীরবৃত্তীয় মতবাদের সমর্থকরা সংরক্ষণের যে মস্তিষ্কের যে পরিবর্তনজনিত তারা এটা ব্যাপার বললেও এই পরিবর্তনের স্বরূপ সম্পর্কে তাদের আবার মতভেদ রয়েছে। মিল এবং কার্পেন্টার এক প্রকার ব্যাখ্যা দেন, আবার জেমস তিনি আবার ফের আরেক রকম ব্যাখ্যা দিয়েছেন। প্রথম যেটা হচ্ছে স্থায়ী অচেতন মস্তিষ্ক স্পন্দন সংক্রান্ত মতবাদ। মিল এবং কার্পেন্টার তারা বলছেন যখন আমরা কোনো কিছু প্রত্যক্ষ করি বা শিখি তখন উদ্দীপনার ফলে মস্তিষ্কের স্নায়ুমণ্ডলীর মধ্যে কম্পন শুরু হয় এবং প্রত্যক্ষের বিষয় অপসৃত হওয়ার পরেও অথবা শিক্ষণের সমাপ্তির পরেও যে কম্পন সম্পূর্ণভাবে বন্ধ হয় না। আমরা প্রথমে যখন শিখছি আমাদের উদ্দীপনা হচ্ছে এবং আমরা যখন শেখার পরেও কিন্তু সেই আমাদের কম্পনটা হয়ে যাচ্ছে, ক্ষীণ বা মৃদুভাবে সেটা কিন্তু চলতে থাকে। এই অস্পষ্ট মৃদু কম্পন সম্পর্কে আমাদের কোনো চেতনা থাকে না। এইরূপ অচেতন মস্তিষ্কের স্নায়ুসমূহের কম্পনকেই বলা হচ্ছে সংরক্ষণ। অর্থাৎ আমরা যখন শিখছি শেখার পরেও দেখা যাচ্ছে যে সেই কম্পনটা আমাদের মধ্যে মৃদুভাবে অনুভূত হতে থাকছে, এটাই হচ্ছে সংরক্ষণ। এই অচেতন অস্পষ্ট কম্পনকে যদি কোনোভাবে শক্তিশালী করা যায় বা স্পষ্ট করা যায় তাহলে অতীত অভিজ্ঞতার পুনরুৎপাদন করা হচ্ছে। মিল, কার্পেন্টার প্রমুখ মনোবিদদের এই মতবাদকে স্থায়ী অচেতন মস্তিষ্ক স্পন্দন সংক্রান্ত মতবাদ বলা হচ্ছে। এইবারে তার পরবর্তী যেটা রয়েছে শারীরবৃত্তীয় মতবাদের যে পরবর্তী যে মতবাদটা রয়েছে, জেমস তিনি কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন, তিনি যে স্থায়ী মস্তিষ্ক পথ গঠন সংক্রান্ত মতবাদ উইলিয়াম জেমস তিনি বলছেন সংরক্ষণের ব্যাখ্যায় মস্তিষ্কের স্নায়ুসমূহের অস্পষ্ট কম্পনের পরিবর্তে মস্তিষ্কের গঠনের পরিবর্তনের কথা বলছেন তিনি। অর্থাৎ আমাদের যে মস্তিষ্কে যে গঠন রয়েছে সেই গঠনের কথা তিনি আমাদের কাছে বলছেন। জেমসের মতে প্রত্যক্ষের বিষয় বা শিক্ষার বিষয় মস্তিষ্কের স্নায়ুমণ্ডলীর মধ্যে এক স্থায়ী পরিবর্তন সাধন করে।
আমরা যখন শিখছি আমাদের সেই মস্তিষ্কের মধ্যে যে স্নায়ুমণ্ডলী রয়েছে সেখানে একটা স্থায়ী পরিবর্তন সাধিত হচ্ছে। অতীত অভিজ্ঞতা মস্তিষ্কের মধ্যে নতুন নতুন সংক্ষিপ্ত স্নায়ুপথ রচনা করে এবং তার ফলে পূর্বে যে কাজ আয়াসসাধ্য ছিল পরে তা অনায়াসে নিষ্পন্ন হয়ে যায়। অর্থাৎ আমরা যখন শিখছি তখন যেটা মানে কঠিন হচ্ছে, পরে আমরা যখন সেটা স্মরণ করছি তখন কিন্তু সেটা খুব সহজেই হয়ে যাচ্ছে। এইরূপ স্থায়ী ও সংক্ষিপ্ত মস্তিষ্ক পথ গঠনকেই বলা হচ্ছে সংরক্ষণ। এই স্থায়ী এবং সংক্ষিপ্ত স্নায়ুপথ কোনোভাবে উদ্দীপিত হলে পুরাতন অভিজ্ঞতার স্মরণ বা স্মৃতি সম্ভব হচ্ছে। জেমসের এই মতবাদকে স্থায়ী মস্তিষ্ক পথ গঠন সংক্রান্ত মতবাদ বলা হচ্ছে। তাই এখানে দেখা যাচ্ছে যে মেল কার্পেন্টার একভাবে ব্যাখ্যা করছেন আর জেমস তিনি এইভাবে ব্যাখ্যা করছেন। স্থায়ী মস্তিষ্ক পথ গঠন সংক্রান্ত মতবাদ তিনি এইভাবে ব্যাখ্যা করছেন। নাম্বার 2, এইবারে যেটা বলবো সেটা হলো মনস্তাত্ত্বিক মতবাদ, যেটাকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল থিওরি। এই মতবাদ অনুসারে দেখা যায় আমাদের সমগ্র মন চেতন নয়, চেতন স্তরের নিচে একটা আমাদের অবচেতন স্তর রয়েছে। এই অবচেতন স্তর চেতন বহির্ভূত হলেও কিন্তু সেটা আমাদের মনের বহির্ভূত নয়। অবচেতন স্তর মনেরই কিন্তু অঙ্গ, কেননা এই স্তরে অনেক বিষয় কোনো এক সময় চেতন মনের অন্তর্গত ছিল এবং তাদের পুনরায় চেতন মনে ফিরে আসবার সম্ভাবনাও রয়েছে। তাই যেগুলো আমরা মনের মানে আমাদের যে সকল স্মৃতিগুলো সেগুলো অবচেতন মনের মধ্যে থাকে এবং সময় বিশেষে কাজের বিশেষে সেগুলো কিন্তু আবার ফের আমাদের সেগুলো সময় বিশেষে দেখা যায় যে সেগুলো চেতন মনে ফিরে আসছে অবচেতন মন থেকে। মনোবিদ স্টাউট তিনি বলছেন মনস্তাত্ত্বিক মতবাদের তিনি একজন বিশেষ সমর্থক। তাঁর মতে প্রত্যক্ষকালে বা শিক্ষাকালে মনের চেতন স্তরটা ক্রিয়া করে। আমরা যখন কোনো কিছু দেখছি প্রথমেই আমাদের কী হচ্ছে, চেতন স্তরটা ক্রিয়া করছে, কিন্তু প্রত্যক্ষের বিষয়বস্তু অন্তর্হিত হবার পর বা শিক্ষা সমাপ্ত হলে প্রত্যক্ষের বা শিক্ষার বিষয়বস্তু অবচেতন মনে এক প্রকার দাগ কেটে যায় বা প্রবণতা রেখে যায়। আমরা যখন শিখছি আমাদের চেতনা স্তরটা কাজ করছে, তারপরে সেই শিক্ষাটা যখন থেমে যাচ্ছে তখন সেইটা আমাদের অবচেতন মনে একটা দাগ কেটে যাচ্ছে। অতীত অভিজ্ঞতা এই চিহ্নরূপে বা প্রবণতা রূপে অবচেতন মনে সঞ্চিত থাকছে। এই চিহ্ন বা প্রবণতা অভিভাবনের সাহায্যে স্মৃতি প্রতিরূপের আকারে চেতন মনে পুনরুৎপাদিত হওয়াকেই বলা হচ্ছে, সেটাকেই হচ্ছে সংরক্ষণের স্মৃতি। এবং এই স্মৃতিটাই তখন সম্ভব হচ্ছে। সেটা দরকার বিশেষে সেই যে অবচেতন মনে আমাদের যে চেতন থেকে যেটা যখন সংরক্ষিত হচ্ছে সেখানে দরকারে আমাদের সেই স্মৃতিটা আমাদের ফিরে আসছে। তাই সিদ্ধান্তে কী আসা যাচ্ছে, আধুনিক মনোবিদদের অনেকে শারীরবৃত্তীয় মতবাদকে, আবার অনেকে দেখা যাচ্ছে মনস্তাত্ত্বিক মতবাদটাকে ঠিক করে বলে মনে করছেন। কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে বলতে হবে যে এই দুটো মতবাদের কোনোটিই কিন্তু সম্পূর্ণভাবে গ্রহণীয় কিংবা কোনোটি বলা যাবে না যে সম্পূর্ণভাবে বর্জনীয়। শারীরবৃত্তীয় মতবাদকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা যায় না। আমাদের অভিজ্ঞতা একথাই বলে যে দেহের অসুস্থতা অনুসারে সংরক্ষণ শক্তিরও আমাদের হ্রাস বৃদ্ধি ঘটে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে মস্তিষ্কের স্নায়ুমণ্ডলীর সঙ্গে সংরক্ষণের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, এটা আমরা কখনো অস্বীকার করতে পারি না। কিন্তু এই মতবাদের আবার কিছু ত্রুটিও দেখা যায়। সংরক্ষণ ক্রিয়া স্নায়ুসমূহের ওপর আংশিক নির্ভরশীল হলেও সংরক্ষণ ক্রিয়াকে সম্পূর্ণরূপে দৈহিক ব্যাপার বলা চলে না। সংরক্ষণ অংশত দৈহিক এবং অংশত মানসিক। আমরা সেটা সবসময় আমরা লক্ষ্য করি, সবসময় আমাদের এই ছোট মস্তিষ্কের জন্য সব কিছু আমাদের কিন্তু এখানে সংরক্ষণ করা সম্ভব না। তাই বলা হচ্ছে আমাদের সংরক্ষণ কিছুটা আমাদের দৈহিক যেমনও রয়েছে, সেরিব্রামের যেমন কাজও রয়েছে, সেই রকম কিছুটা মানসিকেরও কাজ রয়েছে, মনেরও কাজ রয়েছে। শারীরবৃত্তীয় মতবাদে সংরক্ষণের মনস্তাত্ত্বিক দিকটা যেটা রয়েছে সেটাকে দেখা যাচ্ছে যে উপেক্ষা করা হচ্ছে। আবার মনস্তাত্ত্বিক দিক দেখে যখন দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে শারীরবৃত্তীয় মতবাদটাকে সেখানে উপেক্ষা করা হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে এবারে মস্তিষ্কের স্নায়ুমণ্ডলীর দ্বারা সমগ্র ব্যক্তি জীবনের অসংখ্য অভিজ্ঞতার সংরক্ষণের ব্যাখ্যা করা যায় না। এই যে আমাদের যে মস্তিষ্ক রয়েছে এর দ্বারা আমরা কখনো সমগ্র জীবনের যে অভিজ্ঞতার সেটা যে সংরক্ষণ সেটা কখনোই ব্যাখ্যা করা যায় না। কোনো ব্যক্তির সমগ্র জীবনের অসংখ্য অভিজ্ঞতার সংরক্ষণ ক্ষুদ্র পরিসর মস্তিষ্কের মধ্যে কখনোই পাওয়া সম্ভব নয়। আবার অভিজ্ঞতার গুণগত পার্থক্যকে
স্নায়ুকম্পনের পরিমাণগত পার্থক্যের মধ্যেও ব্যাখ্যা করা যায় না। স্নায়ুকম্পনের মধ্যে পার্থক্য মাত্রাগত বা পরিমাণগত, কোনোটি দ্রুত, কোনোটি আবার মন্থর, কোনোটি তীব্র, কোনোটি আবার ফের দেখা যাচ্ছে মৃদু। এই রকমভাবে আমাদের স্নায়ুকম্পন হচ্ছে, মানে এর একটা মাত্রাভেদের তারতম্য রয়েছে। অপরপক্ষে অভিজ্ঞতার মধ্যে গুণগত পার্থক্য রয়েছে। কোন অভিজ্ঞতা শব্দের, আবার কোনোটি গন্ধের, কোনোটি আবার ফের দেখা যায় যে বর্ণের, কোনোটি স্বাদের। এই রকম গুণগত প্রভেদকে স্নায়ু পরিবর্তনের মাত্রাগত প্রভেদের মাধ্যমে ব্যাখ্যা করা যাচ্ছে না। কাজেই বলা চলে যে মনস্তাত্ত্বিক মতবাদ ত্রুটিমুক্ত না হলেও অপেক্ষাকৃত উন্নত মতবাদ। সংরক্ষণের সঙ্গে মস্তিষ্কের নিবিড় সম্পর্ক থাকলেও যে সংরক্ষণ যেখানে হচ্ছে সেখানে কিন্তু দেখা যায় যে সেখানে মানুষবৃত্তিও কাজ করছে। মানুষবৃত্তিকে চেতন অথবা অচেতন মনের প্রকল্পের সাহায্যে ব্যাখ্যা করাই অধিকতর যুক্তিযুক্ত। তাই মানুষবৃত্তিকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। শারীরবৃত্তিও যেরকম সংরক্ষণ হচ্ছে, আবার মানুষের মনের যে অবচেতন মনে আমাদের যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো আবার সময় বিশেষে আমাদের কিন্তু সেগুলো সামনে ফিরে আসছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।